আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দূরে অথবা কাছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমরা একটি স্পেশাল পিডিএফ সাজেশন তৈরি করেছি, যার নামমাত্র মূল্যে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। এছাড়াও 19তম নিবন্ধনের জন্য আমরা একটি শর্ট সাজেশন তৈরি করেছি বই আকারে। এখানে মডেল টেস্ট এবং গণিত ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে। আমরা এটা নিশ্চয়তা দিতে পারছি যে আমাদের এই বইটা এবং মডেল টেস্ট সাজেশন যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন, ইনশাআল্লাহ 19তম নিবন্ধন প্রিলিমিনারি পাশ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী, চাকুরি প্রস্তুতির এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টের ক্লাসটি। শুরুতেই বাংলা অংশে যেটি রয়েছে, বুড়ো শালিকের ঘাড়ে রো, এটি কার রচনা? এটি আমরা গতকাল এইচডব্লিউ দিয়েছিলাম, যেটির সঠিক উত্তর হল প্রহসন। এটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? আমাদের প্রদত্ত অপশনগুলির মধ্যে পদ্ম গোখরা, এটি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? আমরা যদি প্রথমেই দেখি অগ্নিবীণা, এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয়। তিলে তৈল হয়, এই বাক্যে কোন কারকে কোন বিভক্তি? অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপেও এই প্রশ্নটা করেছেন যে তিলে তেল হয়, এটা অপাদান হবে নাকি অধিকরণ কারক হবে? আসলে আমরা প্রশ্নগুলো ভালোভাবে দেখি না, যার জন্য আমাদের এই কনফিউশনগুলো সৃষ্টি হয়। খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, তিলে তৈল হয় তার মানে এখানে উৎপন্ন বোঝাচ্ছে, আর উৎপন্ন যদি বোঝায় তাহলে হবে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যদি কথাটা থাকতো তিলে তৈল আছে, তার মানে কোথায় তেল আছে, তার মানে স্থান কাল পাত্র কিছু একটা বোঝাইতো, স্থান বোঝাইতো, তখন হতো অধিকরণ কারক। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে তিলে তৈল হয় অপাদান কারকে সপ্তমী, তিলে তৈল আছে অধিকরণ কারক হবে। বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। গাজী মিয়ার বস্তানি কে রচনা করেছেন? গাজী মিয়ার বস্তানি, এটি মীর মোশাররফ হোসেন কর্তৃক রচিত। কবর নাটকটি কার রচনা? কবর নাটকটি রচনা করেছেন মনির চৌধুরী, তবে কবর কবিতাটি কিন্তু রচনা করেছেন অন্য একজন। এটি একটি কবিতা ছিল যেটি জসিমউদ্দিন রচনা করেছেন। কর্মে যাহার ক্লান্তি নেই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি, বা এক কথায় প্রকাশ করলে কি হবে? সঠিক উত্তরটি হবে অক্লান্ত কর্মী। বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের সঠিক অর্থ হচ্ছে উদাসীন। ঠোঁট কাটা বলতে কি বোঝানো হয়ে থাকে? ঠোঁট কাটা বলতে বোঝানো হয়ে থাকে স্পষ্টভাষী। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস মানে এক জায়গায় জোড়া জোড়া থাকবে বা যুক্ত থাকবে অনেক কিছু। যেমন এখানে রয়েছে ভাই বোন, তার মানে এখানে ভাই ও বোন ও দ্বারা এখানে যুক্ত হয়েছিল, তার মানে এখানে ভাই বোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যা সহজে অতিক্রম করা যায় না, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কোনটি? যদি সহজে অতিক্রম করা যায় না কথাটি উল্লেখ থাকে তাহলে হবে দূরতিক্রম, আর যা সহজে অতিক্রম করা কঠিন সেটা হবে অনতিক্রম। ব্যঙ্গের সর্দি অর্থ কি? ব্যঙ্গের সর্দি অর্থটি, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আশা করছি আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই এইচডব্লিউ উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আমাদের গতকালের ভিডিওতে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করেছেন মোস্তাকিম মিয়া, কমেন্ট করেছেন গার্মেন্টসে ডিউটি করি, বাসায় এসে আপনার ভিডিওগুলো দেখি। এটা সত্যি আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় যে আপনারা বিভিন্ন কাজের ফাঁকে এসেও আমাদের ভিডিওগুলো দেখছেন। আঞ্জুমান আঞ্জু লিখেছেন এইরকম আরও ভিডিও দিবেন, ক্লাসগুলো খুবই ভালো হচ্ছে, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ সাগর লিখেছেন ইনশাল্লাহ স্যার, আপনার প্রত্যেকটা ক্লাস আমি করি এবং ডাউনলোড করে রাখি রিপিট করে পড়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আকলিমা খাতুন লিখেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের আয়োজন খুব চমৎকার, আল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য পূরণ করুন। পাবনা থেকে শাহাদাত হোসেন, কেমন আছেন স্যার? আপনার নেক হায়াত কামনা করছি, ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। শেখ সাগর বলেছেন আমার কমেন্ট পড়ার জন্য, ধন্যবাদ। জাকারিয়া সরকার লিখেছেন পার্বতীপুর দিনাজপুর থেকে, নূর মোহাম্মদ বগুড়া থেকে, শান্তি খাতুন
পাবনা থেকে, বরিশাল থেকে জুলি লিখেছেন। এছাড়াও সারওয়ার হোসেন লিখেছেন হাতিয়া দ্বীপ থেকে, সুপ্তি লিখেছেন নোয়াখালী থেকে, নাটোর গুরুদাসপুর থেকে লিখেছেন মনি। এছাড়া তামিম ভেড়ামারা কুষ্টিয়া থেকে জানতে চেয়েছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা থেকে শিউলি সালেহ আহমেদ লিখেছেন হবিগঞ্জ থেকে। এছাড়াও শামীম রেজা লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার। আচ্ছা, রাজিয়া সুলতানা নকলাটু জামালপুর ডিস্ট্রিক্ট থেকে, আচ্ছা। জনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে দেখছেন, আতিশি খাতুন পাবনা থেকে। এছাড়াও অসংখ্য স্টুডেন্ট আমাদের কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নড়াইল থেকে যুক্ত রয়েছেন, নাটোর থেকে সুরাইয়া যুক্ত রয়েছেন, এছাড়াও বরিশাল থেকে মাহফুজা, আরও অনেক শিক্ষার্থী রয়েছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। 13 নম্বরে যেটি রয়েছে সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন, এটা এইভাবে মনে রাখতে পারেন যে সঞ্চয়িতা বানানটা বড় আর আরেকটা রয়েছে সঞ্চিতা, এটি ছোট। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, তাহলে বিশ্বের আয়তনটা অনেক বেশি, এই জন্য সঞ্চয়িতা বানানটাও বেশি, এই জন্য সঞ্চয়িতাটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আর সঞ্চিতাটা হবে কাজী নজরুল ইসলামের। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রক্তকরবী এটি কিন্তু একটা নাটক। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে, এটির জন্য কিন্তু কাজী নজরুল ইসলামের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে, কি বিপদ! এখানে এই যে কি বিপদ আমরা বলি, এটা কিন্তু বিরক্তি হয়ে বলছি, তাই না? তার মানে এখানে এর অর্থটা হচ্ছে বিরক্তি। ইংরেজি অংশের শুরুতে আমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে এখানে এভরিবডি হ্যাভ, এভরিবডি আর, এভরিবডি হ্যাজ, অন অর গন, কোনটি রাইট অ্যান্সার হবে? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এভরিবডি হ্যাজ গন দেয়ার। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপ্রিসিয়েট ড্যাশ ফুড, তাহলে ক্ষুধা না থাকা অর্থে বলা হয় অ্যাপ্রিসিয়েট ফর ফুড, এখানে রাইট অ্যান্সার। I am looking forward dash you, look forward to with a view to, use to এগুলোর পরে ing যুক্ত ভার্ব যুক্ত করতে হয়। তাহলে যেহেতু এখানে লুক ফরওয়ার্ড টু নেই, তার মানে টুর সাথে ing যুক্ত ভার্বটা আমাদের রাইট অ্যান্সার হবে। তার মানে টু সিং অথবা কোনো ক্ষেত্রে টু রিসিভিং, টু গোয়িং, এইরকম অ্যান্সারটা হয়। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম হু উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে হু উইল যেহেতু আছে, তাহলে হু থাকার কারণে বাই হোম নিশ্চয়ই থাকবে, আর বাই হোম আমাদের অপশনে একটাই রয়েছে, তার মানে এটি হবে রাইট অ্যান্সার। আই হ্যাভ বিন সাফারিং ড্যাশ ফেভার, তার মানে কিসে আমি ভুগতেছিলাম, কষ্ট করছিলাম? জ্বরে, তার মানে সাফারিং ফ্রম ফেভার। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, দুইজনের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার ক্ষেত্রে বিটুইন শব্দটি ব্যবহার করতে হবে। যদি দুইয়ের অধিক হয় তখন হবে অ্যামং। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্স ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড, আচ্ছা তার মানে কি চাকুরিজীবীদের মধ্যে বা যারা কাজ করছে তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কারটি কে পাবে? যে কঠোর পরিশ্রম করবে। তাহলে এখানে হবে a reward has been announced for the employees who have worked hard, তাহলে এখানে have worked hard টাই হচ্ছে রাইট অ্যান্সার। no one can dash that he is clever, তার মানে এটা কেউই অস্বীকার করতে পারে না যে সে চালাক। তার মানে এখানে হবে no one can deny that he is a clever. দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, মানে শক্তিশালী বাতাসে গাছটি কি হয়েছে? উপড়ে পড়েছে। তাহলে উপড়ে পড়া বা ভেঙে পড়া, সাধারণত গাছ শিকড় সহ উপড়ে পড়াকে কি বোঝানো হয়ে থাকে? এখানে ব্লোন অ্যাওয়ে বোঝানো হয়ে থাকে। হি স্টপড হিজ কার ড্যাশ হোয়েন দ্য লাইট টার্নড রেড, তার মানে কি যখন রেড সিগন্যাল আসে যত গতিতেই থাকা হোক না কেন গাড়িটা হঠাৎ করেই ব্রেক করতেই হয়। তার মানে এখানে অ্যাব্রাপ্টলি, হি স্টপড হিজ কার অ্যাব্রাপ্টলি, সে হঠাৎ গাড়িটা ব্রেক করলো বা থামালো হোয়েন দ্য লাইট ইজ রেড, এটাই হচ্ছে, বা লাইট টার্ন রেড। এরপরে যেটা রয়েছে আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি, মানে আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি, এটা দ্যাটটাই হবে রাইট অ্যান্সার। ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি বোঝাচ্ছে? পানি ফুটতে শুরু করবে ইফ ইউ হিট 100 সেন্টিগ্রেড, যদি তুমি এটাকে 100 ডিগ্রি তাপমাত্রায় তাপ দিতে থাকো।
হি গ্যাভ আপ ড্যাশ ফুটবল, তার মানে কি গ্যাভ আপ মানে কি ছেড়ে দেওয়া, তাহলে গ্যাভ আপের পরে আইএনজি যুক্ত ভার্ব নিতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে হি গ্যাভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, তার মানে সে ফুটবল খেলা ছেড়ে দিয়েছিল কখন, বিবাহের যখন সে বিবাহ করে। ওকে, এর পরবর্তী প্রশ্নটি আমাদের রয়েছে ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, ওকে, আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, তাহলে এখানে আই ওপেন দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই হেয়ার দ্য বেল, যখন আমি কলিং বেলটি শুনলাম তখনই আমি দরজাটা খুলে দিলাম। দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, তাহলে এখানে ইন্টারেস্টেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করতে হয়। তাহলে দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড টু, এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে টু। ড্যাশ ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়াজ সি, তার মানে সিনারি বা দৃশ্য, সিনারি ইজ নট অনলি দ্য থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, তাহলে এখানে শুধু সিনারিটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। এবারে গণিত অংশের শুরুতে আমাদের যেটা রয়েছে 25 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের 4 ভাগের 1 ভাগ হয়, ছোট অংশটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা করব কত, 5 ফুট। তার মানে কি 5 এ 5 এ 25, 4 আর 1 এ 5, একইভাবে 5 ভাগের 4 ভাগের 1 ভাগ কিন্তু হয়ে যায়। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তার মানে এই প্রদত্ত অপশনগুলোর মধ্যে একটা 12% সমান 96 হবে, যেমন এটার 12% সমান 120 হবে, 120 720 এই দুটো তো অপশনে আসবেই না, বাকি থাকলো কি 800, 8 বারেং 96, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যে এই যে গণিতের সময় যে টেকনিকগুলো ব্যবহার করি বা আপনাদের শেখানোর চেষ্টা করি, এই টেকনিকগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য সত্যি খুবই খুবই কার্যকর ভূমিকা পালন করে। তবে এজন্য অবশ্যই আপনাকে বাসায় প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। অনুশীলন যদি না করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনি ভুল করতে পারেন। অবশ্যই বারবার আমি বলবি, শুধু আমি এই কথাটা অনেক ক্লাসেই বলে রেখেছি এবং এখনও বলি, ভবিষ্যতেও বলবো, আমাদের ক্লাসটুকুই সব কিছু নয়, আমরা ক্লাসেই সব কিছু আপনাকে শেখাতে পারি না। এটা জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস বা আধা ঘন্টার একটা ক্লাস। আপনারা এই জিনিসগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখানে যেটি বলার আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফলের মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে। আচ্ছা, তার মানে আমরা ধরে নিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3, প্রস্থ 2, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, নর্মালি বোঝেন। এবারে এখন বলছে যে দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করা হয়, তাহলে দ্বিগুণ হলে কত হবে, 6 গুণ 4, 4 6 কত হবে, 24। তাহলে আগে ছিল ক্ষেত্রফল 6, এবারে কত হলো 24, তাহলে কত গুণ বৃদ্ধি পেল, তাহলে 4 6 24, 4 গুণ বৃদ্ধি পেয়েছে কিনা, হ্যাঁ 4 গুণ বৃদ্ধি পেয়েছে, তার মানে 4 গুণ হল রাইট অ্যান্সার। আমি কি কথাটা আপনাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার ইকুয়াল টু 164 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 32 হলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এমন দুটো সংখ্যা নির্ধারণ করতে হবে যার যোগফলকে স্কোয়ার করলে 164 হয় এবং ওই দুটোরই গুণফল 32 হয়। তাহলে আমরা যদি বলি 16 দুগুণে 32 এবং 16 আর 2 18, 18-র উপর স্কোয়ার করলে কত হবে, 164 হবে। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? তাহলে এখানে এভাবে 16 আর 2 18, 18 গুণ 18 করলে কি আমাদের 164 হয় কিনা সেটাও তো আমাদের দেখার বিষয়, তাই না? আচ্ছা, তাহলে এখানে 18 18 যদি আমরা স্কোয়ার করি তাহলে তো আমাদের 300 প্লাস হয়ে যাবে, এটা তো 164 হবে না। ওকে, তাহলে এখানে আমরা যদি বলি মানে আর কত কত সংখ্যা গুণ করলে 32 হবে, যেমন 4 8 32, তার মানে 8 4 12, 12-র উপর স্কোয়ার করলে 144 হয়, 164 কিন্তু হয় না। এভাবে যদি না মিলে যায় সেক্ষেত্রে কি করব? এইভাবে যদি না মিলে যায় তখন আমরা 4ab সূত্রে ব্যবহার করে এই অঙ্কটি করব। 4ab সূত্রে কিভাবে ব্যবহার করব? এখানে x মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মাইনাস 4xy, এটা হচ্ছে 4ab সূত্রে ব্যবহার করে। তাহলে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ারের মান আমাদের দেওয়া আছে 164 মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই কত, 32, তাহলে 4 গুণন 32, তাহলে 4 গুণন 32 কত হবে, প্রায় 128
188 তো হয় না, 128 হয়। তাহলে এবারে 164 এবং 128 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? জাস্ট 36 হবে। আর এই এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার রয়েছে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান এখানে √36 ইকুয়াল টু 6। আমরা কিন্তু এইভাবেও কিন্তু করতে পারি। তাহলে এখানে অ্যান্সারটা কত হলো? 6। তার মানে এখানে সঠিক উত্তরটি হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার বেশি, এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, তাহলে এখানে আমার পরিসীমার সূত্রটা আগে জানতে হবে যে এক্স প্লাস ওয়াই ইন্টু টু, মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এক্স যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 4। এই যে এটা আমাদের, তাহলে এই যে 2 ইন্টু এক্স এক্স ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের পরিসীমা। বাট পরিসীমায় আমাদের বের করতে হবে, দেওয়া আছে কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে? এক্স গুণন এক্স প্লাস 4 ইকুয়াল টু 192। তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 192। এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা এই প্লাস 4কে যদি ওই পাশে আমরা পার করে দিই তাহলে কত হবে? 192 থেকে 4 আমাদের বিয়োগ হবে, তাহলে কত হবে? 188। তাহলে সরি, এখানে তো 4x হবে তাই না? তাহলে 4x যদি হয় তাহলে আচ্ছা, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 192 আমরা এই ফরম্যাটে করতে পারবো, কারণ এখানে আমাদের x এর মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে নর্মালি যদি এক্স স্কোয়ার, যেহেতু আমাদের 4x মিলাতে হবে, তাহলে এখানে আমরা প্লাস 16x মাইনাস 12x মাইনাস 192 ইকুয়াল টু 0। তার মানে এভাবে কিন্তু আমাদের মিলে যাবে। তাহলে এখানে x কমন নিলে x প্লাস 16 মাইনাস 12 কমন নিলে x প্লাস 16। তাহলে যেহেতু আমাদের এখানে x প্লাস 16 আমরা ওই পাশে পার করে দিলে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাসেরটা আমাদের গ্রহণ হবে না। তাহলে অ্যান্সারটা কত হবে? x মাইনাস 12, অর্থাৎ x সমান 12 হবে। তাহলে x সমান যদি 12 হয় তাহলে আমাদের চেয়েছে কি? পরিসীমা চেয়েছে। তাহলে এক্সটা হচ্ছে 12, তাহলে দৈর্ঘ্য কত হবে? 12-র সাথে 12 চেয়ে 4 বেশি, তার মানে 16। এবারে 16 যোগ 12 তার সাথে 2 গুণ, তাহলে 16 আর 12 কত হয়? তাহলে এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে 28 দুগুণে 56। আর এই 56 মিটারটাই হবে আমাদের আয়তক্ষেত্রটির পরিসীমা। একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাণ 80 মিটার এবং উচ্চতার পরিমাণ 45 মিটার। জমির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে কি বলছে? জমির ভূমির পরিমাণ 80 মিটার এবং উচ্চতা, তাহলে ভূমি গুণন উচ্চতা, এভাবেই তো আমাদের বের করতে হয় তাই না? তাহলে এখানে 45 আর 80 গুণ করতে হবে। তাহলে এখানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা যেহেতু আছে, তাহলে এখানে সরাসরি আমরা 80-র পরিবর্তে যদি 40 গুণ করি তাহলে সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে মোট হবে 1800 বর্গমিটার। আবার যদি এভাবেও করি 45 গুণন 80 গুণন হাফ অথবা ভাগ 2, যেভাবেই করি না কেন অ্যান্সার কিন্তু আমাদের 1800 বর্গমিটারটাই রাইট অ্যান্সার। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? তাহলে 1-এর 3, 3-এর 6, 2-এর 7, 5-এর 21। তাহলে ক্রস ম্যাচিং পদ্ধতি আমি নিশ্চয়ই শিখিয়েছি এইভাবে। তাহলে এখানে 6-কে 6, 3-3-কে 9, কোনটা ক্ষুদ্রতম হলো? এইটা। এবারে 2-এর 7 যদি আমরা এখানে নেই, 7-কে 7, 3 দুগুণে 6, তার মানে 2-এর 7টাই হচ্ছে এখানে ছোট। এবারে আমাদের 2-এর 7 এবং 5-এর 21 যদি এখন মিলাই তাহলে এখানে 21 দুগুণে 42, 5 7 35, তার মানে ওভারঅল আমাদের রাইট অ্যান্সারটা হলো কত? ঘ নাম্বার। এরপরে বলছে 18 ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য 3 ফুট এবং প্রস্থ 2 ফুট, বাক্সটির আয়তন কত? তাহলে এখানে 3 দুগুণে 6 হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বাট আয়তন হলে কি লাগে? উচ্চতাও লাগে। তাহলে এখানে 18 ইঞ্চি দেওয়া রয়েছে, তাহলে 18 এটা ইঞ্চি দেওয়া আছে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কত? এখানে 3 দুগুণে 6, 18 ইঞ্চি মানে কি? 1.5 ফিট, তার মানে এখানে 3 দুগুণে 6 গুণন 1.5, তার মানে 9 ঘন ফুট। জিকে অংশের শুরুতে রয়েছে বাংলাদেশের সংবিধানের মূল নীতি কতটি? বাংলাদেশের সংবিধানের মূল নীতি হচ্ছে 4টি। বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর।
আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে, কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে, বেশি শীত প্রধান অঞ্চল মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পঞ্চগড় দিনাজপুর। বাংলাদেশ জাতিসংঘের সদস্য সংখ্যা কত? আচ্ছা, বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 192, এটা আপডেট প্রশ্ন হবে বা 193 হবে। তাহলে এখানে আমরা 193 যেহেতু রয়েছে, এটা রাইট অ্যান্সার করতে পারি। IMF এর সদর দপ্তর কোথায়? টাকা পয়সা যেহেতু নিশ্চয়ই এটা অবশ্যই আমেরিকাতে যাবে, আর এটি হবে ওয়াশিংটন। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সার্ক সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। আমাদের এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ অর্থাৎ 9,99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এটি হবে 21। শিখ ধর্মের প্রবর্তক কে? শিখ ধর্মের প্রবর্তক হিসেবে তিনি হচ্ছে গুরু নানক। 12 এবং 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? মাত্র 22টি। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? লেবুর রস আমরা যেটা খেয়ে থাকি ভিটামিন সি হিসেবে, এটিও কিন্তু একটা অ্যাসিড, তবে এটা দুর্বল অ্যাসিড এবং উপকারী অ্যাসিড, একে বলা হয় সাইট্রিক অ্যাসিড। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়? বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে মেরু অঞ্চলে, মরু কিন্তু না, মেরু অঞ্চলে। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে পাওয়া যায় ভিটামিন ডি, তবে প্রখর রোদ না, সকালের রোদের গ্রীষ্ম সময়, যেটা বর্তমান সময়ে হয় মৃদু রোদ। উচ্চ পর্বতে পানির স্ফুটনাঙ্ক কমে যায়, এর কারণ কি? কারণ ওই উচ্চতায় বায়ুর চাপটা অনেকাংশেই কমে যায়, এই জন্য স্ফুটনাঙ্ক কমে যায়। কোনটি ছোঁয়াচে রোগ? আমাদের প্রদত্ত অপশনগুলো যে সকল রয়েছে এর মধ্যে পাঁচরা, যেটাকে আমরা খোস পাঁচরা বলে থাকি, এটি ছোঁয়াচে রোগ। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? এটি লাউড স্পিকারের মাধ্যমে কিন্তু রূপান্তরিত হয়। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? তেজস্ক্রিয় পদার্থ নয়, এটি হচ্ছে লৌহ, কারণ ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এগুলো কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার, আচ্ছা প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? এটি সঠিক উত্তরটি হবে মোহাম্মদ উল্লাহ। টুপাক আমারু কি? টুপাক আমারু বলতে বোঝানো হয়ে থাকে বামপন্থী একটা গেরিলা সংগঠন, যেটি পেরুর একটি গেরিলা সংগঠন। সংসদ ভবনের স্থপতিকে? এটা আমরা জানি লুই আইক্যান। পদ্মা যমুনা মিলিত হয়েছে কোথায়? পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটে। কুমিল্লার বার্ড অর্থাৎ BARD এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? আক্তার হামিদ খান। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়েছিল? এটি প্রথম উত্থাপন করা হয় লাহোরে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁওয়ে। তাহলে এখানে সঠিক উত্তরটা করবো আমরা সোনারগাঁও। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সার্ক এটি 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটি কিন্তু এখন সবচেয়ে বেশি আসার মতো সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? বিখ্যাত মণিপুরী নাচ এটি বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য। তাহলে সঠিক উত্তর হবে সিলেট। অপরাজেয় বাংলা এটি কি? অপরাজেয় বাংলা মূলত একটি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে এরকম একটি ভাস্কর্য। নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? নির্বাচন কমিশনারের মেয়াদকাল মোট 5 বছর। তাহলে এখানে সঠিক উত্তর হবে 5 বছর। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? এই প্রশ্নটা একেবারে মুখস্থ করে রাখেন, এখন পরীক্ষা মানে এই প্রশ্নটা আসবে। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম এবং এটার অবস্থান। তাহলে এটি হবে ইউরিয়া সার। এর পরবর্তীতে আমাদের রয়েছে 1 কিলোমিটার সমান কত মাইলের সমান? আমরা কিন্তু এর আগের কোনো একটা ক্লাসে বলেছিলাম যে কিলোমিটার থেকে যখন মাইল হবে তখন সেটা কমে 0.62 হবে। ইস্তানা নেগারা কোন দেশের রাজার রাজপ্রাসাদ? বর্তমানে রাজার রাজপ্রাসাদ বলতেই ভুটানেই রয়েছে আমার যতটুকু জানা রয়েছে, তবে তার মধ্যে মনে হয় না এটা ইস্তানা নেগারা ভুটানের ভাষার সাথে যায়। এটি খুব সম্ভবত অ্যান্সারটা হবে মালয়েশিয়া। তারপরেও আপনাদের যদি কারো জানা থাকে, আমার যতটুকু জানা রয়েছে এটা মালয়েশিয়ায় অ্যান্সার হবে। আর আপনারা যদি জানা থাকে যে সঠিক উত্তর কোনটি, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
প্রিয় শিক্ষার্থী, ক্লাসের শেষ পর্যায়ে আরও একবার জানিয়ে রাখি, আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী এবং 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা ইউনিয়ন সমাজকর্মীর জন্য পিডিএফ একটি সাজেশন তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে। অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে একেবারে নামমাত্র মূল্যে পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। আর আমাদের 19তম নিবন্ধনের বইটি যদি আপনারা মডেল টেস্ট এবং সাজেশনের বইটি নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।